কল্পনা করা যাক এমন একটা দেশের কথা যারা তাদের স্বাধীনতার ঠিক প্রথম 2 দশক কাটিয়েছে সারা বিশ্বকে অহিংসা আর শান্তির বাণী শুনিয়ে। হ্যাঁ, একেবারে নিখাদ আদর্শবাদ যাকে বলে। ঠিক, যারা বলতো যে অস্ত্র নামিয়ে রেখে সবার মিলেমিশে থাকা উচিত, আর তারপর হঠাৎ করেই বলতে গেলে প্রায় রাতারাতি সেই একই দেশ নিজেদের পারমাণবিক বোমা তৈরি করে পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণটাই উল্টে দিল। সত্যি অভাবনীয় একটা পরিবর্তন, তাই না? আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই এক রূপান্তরের গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি। কিভাবে একটি সদ্য স্বাধীন উপনিবেশবাদের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া দেশ স্নায়ুযুদ্ধের চরম জটিলতা পার করে আজকের বিশ্বের অন্যতম বৃহৎ এবং আগ্রাসী বৈশ্বিক শক্তিতে পরিণত হল, তা নিয়ে আমাদের আজকের এই ডিপ ডাইভ। বিষয়টা বেশ আকর্ষণীয়। আমাদের সামনে আজ বেশ কিছু চমকপ্রদ সোর্স ম্যাটেরিয়াল বা উৎস রয়েছে, কিছু ঐতিহাসিক নোটস, গবেষণা আর আর্টিকেল। আমাদের উদ্দেশ্য কিন্তু কেবল ইতিহাসের সাল তারিখ মুখস্থ করা নয়, একদমই না, বরং এই বিশাল রূপান্তরের পেছনের আসল কারণগুলো বের করে আনা। আন্তর্জাতিক সম্পর্ক বা বৈদেশিক নীতিকে বুঝতে গেলে একটা দারুণ উপমা দেয়া যেতে পারে। ধরুন, এটি অনেকটা আন্তর্জাতিক দাবা খেলার মতো। চমৎকার উপমা। তবে এখানে চমকপ্রদ ব্যাপার হলো, এই নতুন খেলোয়াড়টি কেবল দাবার নিয়ম শিখতেই আসেনি, বরং পরিস্থিতি অনুযায়ী পুরো বোর্ডটাকেই নিজের সুবিধামতো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত চমৎকার একটি দৃষ্টিকোণ, কারণ বৈদেশিক নীতি বা ফরেন পলিসি কিন্তু কেবল ওই রাষ্ট্রদূতদের হাত মেলানো বা উচ্চ পর্যায়ের মিটিংয়ের বিষয় নয়। আচ্ছা। এটি মূলত একটা দেশের জাতীয় স্বার্থ আদায়ের এবং অনেক ক্ষেত্রে আক্ষরিক অর্থেই টিকে থাকার সবচেয়ে প্রধান হাতিয়ার। সার্ভাইভাল? হ্যাঁ, সার্ভাইভাল। আজকের উৎসগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। একটি দেশের বৈদেশিক নীতি কখনো শূন্য থেকে তৈরি হয় না। এটি মূলত দুটো জিনিসের মিথস্ক্রিয়া। কি কি? প্রথমত, দেশীয় বা অভ্যন্তরীণ অবস্থা, যেমন দেশের অর্থনীতি এবং রাজনীতি। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক বা বৈশ্বিক চাপের বাস্তবতা। ভারতের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক হুমকি কিভাবে দশকের পর দশক তাদের বৈদেশিক নীতিকে আমূল বদলে দিয়েছে, আজ আমরা সেই পেছনের কলকবজাগুলোই খুলে দেখার চেষ্টা করব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। 1947 সাল, ভারত সবেমাত্র স্বাধীনতা পেয়েছে। সেই সময়কার পৃথিবীটা ছিল স্পষ্টতই 2 ভাগে বিভক্ত, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ভারতের প্রথম দিকের পদক্ষেপগুলো দেখলে মনে হয় এই পর্যায়টি অনেকটা স্কুলে নতুন ভর্তি হওয়া সেই ছাত্রের মতো, যে কোনো দলাদলি বা গ্যাংয়ে না জড়িয়ে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। হ্যাঁ, যাকে বলা হচ্ছে অপটিমিস্টিক নন অ্যালাইনমেন্ট বা আদর্শবাদী জোট নিরপেক্ষতার যুগ। ঠিক। সদ্য স্বাধীন ভারত সিদ্ধান্ত নিল তারা এই স্নায়ুযুদ্ধে রেষারেষিতে জড়াবে না। আমাদের সোর্সগুলো বলছে তারা পঞ্চশীল বা শান্তিপূর্ণ সহ অবস্থানের 5টি নীতি গ্রহণ করেছিল, আর 1961 সালে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ, তৃতীয় বিশ্বের দেশগুলোর উপনিবেশবাদ দূরকরণে একটা নৈতিক নেতৃত্ব দেওয়ার চেষ্টা। কিন্তু একটা সদ্য স্বাধীন দেশ, যাদের সেনাবাহিনী ছোট, অর্থনীতি দুর্বল, তারা কিভাবে এত বড় বড় বৈশ্বিক জোটকে সরাসরি না বলার সাহস পেল? এটা কি একটু বেশি বোকামি ছিল না? এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, বাইরে থেকে দেখলে একে নেহাতি এক ধরনের রাজনৈতিক আদর্শবাদ বা আইডিয়ালিজম মনে হতে পারে। তারা যেন এক ধরনের কল্পরাজ্যে বাস করছিল। হ্যাঁ, ঠিক সেটাই তো মনে হয়। কিন্তু এর পেছনের কারণটা ছিল সম্পূর্ণ বাস্তবমুখী এবং বলতে গেলে এক প্রকার বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা তাদের আর কোনো উপায় ছিল না। আসলে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং কয়েক শতাব্দীর শোষণে ধ্বংসপ্রায় অর্থনীতিকে পুনর্গঠন করা। তারা খুব ভালোভাবে জানত, কোনো পরাশক্তির ছায়াতলে যাওয়ার অর্থ হল নিজেদের স্বাধীনতাকে আবারও কারো কাছে বন্ধক দেওয়া। ও আচ্ছা, এক প্রভু বিদায় নিয়েছে আর এক প্রভুকে ডেকে আনো। ঠিক তাই। যদি তারা আমেরিকার জোটে যোগ দিত, তবে সোভিয়েত ইউনিয়ন তাদের শত্রু হয়ে যেত, আর সোভিয়েত জোটে গেলে আমেরিকা। একটি যুদ্ধবিধ্বস্ত দরিদ্র দেশের পক্ষে কোনো পরাশক্তির শত্রুতা সামলানো একেবারেই সম্ভব ছিল না। অর্থাৎ তারা আসলে শান্তিতে থাকতে চেয়েছিল, যাতে নিজেদের ঘর আগে গোছানো যায়। হ্যাঁ। কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়
এই আদর্শবাদ বা রোমান্টিক দৃষ্টিকোণ খুব বেশি দিন টেকেনি। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ ভারতের এই শান্তিকামী দৃষ্টিভঙ্গিতে এক বিশাল আঘাত হানে, তাই না? বিশাল আঘাত, একেবারে ভিত নাড়িয়ে দেওয়ার মতো। আমাদের উৎসগুলো বলছে ১৯৬২ সালের পর ভারতের নীতিতে আমূল পরিবর্তন আসে এবং এক নতুন যুগের সূচনা হয়। একে বলা হচ্ছে মিলিটেন্ট নেহরুভিয়ান দৃষ্টিভঙ্গি। কিন্তু এই মিলিটেন্ট বা চরমপন্থী শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ ১৯৬২ সালের যুদ্ধ ভারতীয় নীতি নির্ধারকদের এক নিদারুণ বাস্তবতা শিখিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে কেবল নৈতিকতা বা আদর্শ দিয়ে আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখা যায় না। মানে শুধু ভালো কথা বলে কাজ হবে না। একদমই না। আপনি যতই শান্তিপূর্ণ সহাবস্থান বা পঞ্চশীলের কথা বলুন না কেন, আপনার যদি আত্মরক্ষার মতো সামরিক শক্তি না থাকে, তবে অন্য দেশ আপনাকে আক্রমণ করবেই। উফ, একটা বড় ধাক্কা। হ্যাঁ, আর এই মোহভঙ্গের পর তারা বাস্তবমুখী হতে বাধ্য হয়। ১৯৬৪ সালে আমেরিকার সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তির দিকে নজর দিলে বোঝা যায় ভারত কতটা মরিয়া হয়ে উঠেছিল। আর তারপর ১৯৬৫ সালের তাশখন্দ চুক্তি। হ্যাঁ, সেখানে কাশ্মীর ইস্যুতে আমেরিকা এবং যুক্তরাজ্যের প্রবল চাপের মুখে পড়ে ভারত। পশ্চিমা বিশ্বের এই চাপ তাদের বাধ্য করে সোভিয়েত ইউনিয়নের দিকে কিছুটা ঝুঁকে পড়তে। বুঝতে পেরেছি। এরপর যখন ইন্দিরা গান্ধীর যুগ শুরু হলো, তখন আমরা বৈদেশিক নীতিতে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাই। সেখানে সরাসরি প্রাচীন যুগের কৌটিল্যের মণ্ডল মডেল বা অতি বাস্তববাদী ভূরাজনীতির প্রয়োগ ঘটে। দাঁড়ান। এখানেই বিষয়টি সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। যে দেশ মাত্র এক দশক আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছিল, যারা বিশ্বকে অহিংসার পাঠ দিচ্ছিল, তারা হঠাৎ কিভাবে সরাসরি কৌটিল্যের মডেলে চলে গেল? হ্যাঁ, বিষয়টা বেশ নাটকীয়। এই মণ্ডল মডেলের মূল কথা তো হল প্রতিবেশী মানে স্বাভাবিক শত্রু, আর শত্রুর শত্রু হল মিত্র। এটা তো আগের আদর্শবাদী নীতির সম্পূর্ণ বিপরীত। এই হঠাৎ পরিবর্তন কিভাবে সম্ভব হল? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে উত্তরটা খুব পরিষ্কার হয়ে যায়। এটি কোনো ভণ্ডামি ছিল না, এটি ছিল স্রেফ অস্তিত্ব রক্ষার লড়াই। আচ্ছা। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছিলেন যে আন্তর্জাতিক মঞ্চ এক ধরনের নৈরাজ্যকর জায়গা। বিশ্ব এখন আর কেবল সুযোগের জায়গা নয়, বরং হুমকির জায়গা। সেখানে ক্ষমতা বা হার্ড পাওয়ার ছাড়া টিকে থাকা অসম্ভব। ৭১ সালের ঘটনাগুলো তো এর বড় প্রমাণ। ঠিক। ৭১ সালের দিকে লক্ষ্য করুন। আমেরিকা, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি অদ্ভুত মিত্রতা বা অক্ষ তৈরি হচ্ছিল। তৎকালীন মার্কিন প্রশাসন পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে সম্পর্ক স্থাপন করছিল। ও, তার মানে চারপাশ থেকে ঘিরে ফেলার মতো অবস্থা। একেবারে তাই। এই মার্কিন চীন পাকিস্তান অক্ষ ভারতের জন্য সরাসরি এবং অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ায়। এমন এক পরিস্থিতিতে আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে ভারতের সামনে সামরিক শক্তি প্রদর্শন ছাড়া আর কোনো উপায় ছিল না। আর সেই কারণেই কি তারা ৭১ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে সেই ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষর করে? একেবারে তাই। নিজেদের সুরক্ষিত করতে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার যুদ্ধে সামরিক বা হার্ড পাওয়ারের ব্যবহার করে। মানে তারা প্রমাণ করতে চাইল যে তারা দুর্বল নেই। হ্যাঁ, এই যুদ্ধ ভারতের প্রমাণ করার জায়গা ছিল যে তারা আর সেই দুর্বল আদর্শবাদী দেশ নেই। এই একই মানসিকতা থেকে ১৯৭৪ সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়। সত্যি এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু টিকে থাকার এই লড়াইয়ের মাঝেও দেশের ভেতরে, মানে পর্দার আড়ালে, বেশ কিছু ভিন্ন চিন্তাধারার জন্ম হচ্ছিল। হ্যাঁ, বিকল্প দৃষ্টিভঙ্গি। আমাদের সোর্স মেটেরিয়ালগুলোতে ১৯৬০-এর দশকেই মূলধারার বাইরে গড়ে ওঠা দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণের কথা উল্লেখ করা হয়েছে। আমরা অবশ্য এখানে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক নোটগুলো বিশ্লেষণ করছি। অবশ্যই। কিন্তু এই ধারণাগুলো শুনলে অবাক হতে হয় যে সেই সময়েও মানুষ এমনটা ভেবেছিল। প্রথমটি হল স্বতন্ত্র পার্টির রক্ষণশীল বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এবং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৬০-এর দশকে যখন পুরো ভারত সমাজতন্ত্র এবং জোট নিরপেক্ষতার দিকে ঝুঁকে, তখন ১৯৬৫ সালের ১৫ই নভেম্বর সংসদে মিনু মাসানি একটি ঐতিহাসিক ভাষণ দেন। উনি কি জোট নিরপেক্ষতার বিরোধিতা করেছিলেন? তীব্র বিরোধিতা করেছিলেন। তাদের প্রস্তাব ছিল সম্পূর্ণ আলাদা এবং সেই সময়ের সাপেক্ষে চরম বৈপ্লবিক।
তারা চেয়েছিল একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করতে, আচ্ছা। তিব্বত ও তাইওয়ানকে সমর্থন দিতে এবং ইসরায়েলের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে। সবচেয়ে বড় কথা হলো তারা আমেরিকাকে শত্রু নয়, বরং সম্ভাব্য বন্ধু হিসেবে দেখেছিল। ভাবা যায়, সেই স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় দাঁড়িয়ে আমেরিকাকে বন্ধু ভাবা। হ্যাঁ, তারা মনে করত প্রধান শত্রু হল চীন, এবং সেই শত্রুকে মোকাবিলা করার জন্য পাকিস্তানের সাথে যে কোনো মূল্যে সম্পর্ক স্বাভাবিক করা প্রয়োজন। এটা তো সত্যিই সেই সময়ের তুলনায় অনেক দূরের চিন্তা ছিল। আর দ্বিতীয় বিকল্প দৃষ্টিভঙ্গিটি ছিল পুনরুজ্জীবনবাদী হিন্দু দৃষ্টিভঙ্গি, যা আরএসএস এবং এমএস গোলওয়ালকরের মতাদর্শের ওপর ভিত্তি করে তৈরি। সোর্সগুলো বলছে তারা এই ভূ রাজনীতিকে স্রেফ দেশের সীমানা বা মানচিত্রের লড়াই হিসাবে দেখত না। তাহলে কিভাবে দেখত? তারা এটিকে সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস হিসেবে কল্পনা করত। তাদের ধারণা ছিল অখণ্ড ভারত এর, মানে একটা বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডল। ঠিক তাই। এটি কেবল একটি রাজনৈতিক মানচিত্র ছিল না। তারা সিঙ্গাপুর থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে ভারতের বৃহত্তর সাংস্কৃতিক বা সভ্যতার অংশ হিসেবে কল্পনা করত। মানে পুরো দক্ষিণ এশিয়াকেই ভারতের সমার্থক ধরা হতো। হ্যাঁ, তারা মনে করত দক্ষিণ এশিয়াকে রাজনৈতিকভাবে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করাটা একেবারেই কৃত্রিম। এখানে বলে রাখা ভালো, আমরা এই উৎসগুলো কেবল ঐতিহাসিক তথ্য হিসেবেই দেখছি। অবশ্যই। কিন্তু তার মানে আজ আমরা যে ভূরাজনৈতিক বিতর্কগুলো দেখি তার শেকড় বহু দশকের পুরনো। একেবারে। এই ঐতিহাসিক মতবাদগুলো জানা এই কারণে জরুরি যে এগুলো সেই সময় একেবারে প্রান্তিক বা ফ্রিঞ্জ আইডিয়া হলেও পরবর্তীতে এগুলোই মূলধারায় পরিণত হয়েছে। মানে যশবন্ত সিংয়ের মতো নেতাদের হাত ধরে। হ্যাঁ, যশবন্ত সিংয়ের মতো নেতাদের মাধ্যমে এই ধারণাগুলোই পরবর্তীতে ভারতের মূলধারার রাজনৈতিক ও বৈদেশিক নীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজকের মূলধারায় হল কালকের প্রান্তিক চিন্তা। কিন্তু এরপর আসে ১৯৯১ সাল, যা ভারতের জন্য সব দিক থেকে একটি চূড়ান্ত অস্তিত্বের সংকট তৈরি করে। একটা বিশাল ধাক্কা। এই সময়কার অবস্থা বোঝাতে আমি একটি সাধারণ উপমা ব্যবহার করতে চাই। ধরুন, আপনি যুগের পর যুগ আপনার কোনো বড় স্পন্সরের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছেন। হা, ভালো উপমা। হঠাৎ একদিন সেই স্পন্সর উধাও হয়ে গেল, আপনার ক্রেডিট কার্ড ব্লক হয়ে গেল, আর পকেটে হাত দিয়ে দেখলেন আগামী ২ সপ্তাহ চলার মতো সামান্য কিছু ক্যাশ ছাড়া আপনার আর কিছুই নেই। ভারতের জন্য ঠিক এমনটাই ঘটেছিল। হ্যাঁ, আর তাদের সেই স্পন্সর বা রক্ষাকবচটি ছিল সোভিয়েত ইউনিয়ন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। এমন চরম বিপদের মুহূর্তে যখন পকেটে কোনো টাকা নেই, তখন একটি দেশ কিভাবে ঘুরে দাঁড়ায়? আসলেই তো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং একই সময়ে ভারতের অভ্যন্তরীণ চরম অর্থনৈতিক সংকট ভারতকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়, যাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। সোর্সগুলোতে উল্লেখ আছে তাদের কাছে সে সময় মাত্র কয়েক সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা অবশিষ্ট ছিল। হ্যাঁ, আর বিশ্ব তখন রাতারাতি একপাক্ষিক বা ইউনিপোলার হয়ে গেছে, যেখানে কেবল আমেরিকার একক আধিপত্য। ভারত তখন বাধ্য হয় নিজেদের অর্থনীতি উন্মুক্ত করতে বা উদারীকরণ ঘটাতে। আর এই গভীর অর্থনৈতিক প্রয়োজন থেকেই জন্ম নেয় সম্পূর্ণ নতুন এক বৈদেশিক নীতি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই অর্থনৈতিক উদারীকরণ বা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর বিষয়টি কিন্তু কেবল সরকারের নথিপত্রে সীমাবদ্ধ ছিল না। না, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়েছিল। ঠিক। এই নীতিগত পরিবর্তনের কারণে ৯০-এর দশকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বদলে যায়। বিদেশি ব্র্যান্ড, স্যাটেলাইট টেলিভিশন, আধুনিক গাড়ি, এসব কিছু এই ভূ-রাজনৈতিক পরিবর্তনেরই সরাসরি ফসল। একদম সঠিক। কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে এই সময়ে গুজরাল ডকট্রিন নামে একটি বিষয় খুব শোনা যায়। এটি আসলে কি ছিল? গুজরাল ডকট্রিন ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি চাল। ভারত বুঝতে পেরেছিল যে বিশ্বমঞ্চে বা চীনের মতো বড় শক্তির সাথে পাল্লা দিতে হলে আগে নিজের বাড়ির চারপাশ শান্ত রাখতে হবে। আচ্ছা, মানে প্রতিবেশীদের সাথে সম্পর্ক। হ্যাঁ, এই ডকট্রিনের মূল কথা হল প্রতিবেশী ছোট দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ঠিক রাখতে ভারত একতরফাভাবে সুবিধা দেবে এবং এর বিনিময়ে তাৎক্ষণিকভাবে কিছু আশা করবে না। ওহ, মানে ছোট ভাই বোনদের কিছু ছাড় দিয়ে বড় সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেওয়া। ঠিক তাই। এটি ছিল এক ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যাতে ছোটখাটো আঞ্চলিক বিবাদে আটকে না থেকে ভারত তার নজর বড় অর্থনৈতিক এবং বৈশ্বিক লক্ষ্যের দিকে দিতে পারে। বুঝতে পেরেছি। কিন্তু ঠিক এই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর কয়েক বছরের মধ্যেই
1998 সালে ভারত পোখরান-2 পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। এটা কি আত্মঘাতী ছিল না? আপাত দৃষ্টিতে মনে হতে পারে। মানে সবেমাত্র অর্থনীতি একটু সোজা হয়ে দাঁড়াচ্ছে, আর ঠিক সেই সময়ে আন্তর্জাতিক প্রবল চাপ এবং বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ভারত এই পরীক্ষা চালালো। এর পেছনের যুক্তি কি ছিল? কারণ তারা কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি অর্জন করতে চেয়েছিল। ভারতের পলিসি মেকাররা বুঝতে পেরেছিলেন, অর্থনীতি যতই ভালো হোক না কেন, নিজেদের চূড়ান্ত নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। কারো দয়ায় বেঁচে থাকলে চলবে না। ঠিক, নিজের শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে কথা বলার জন্যই এই পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এবং মজার ব্যাপার হল, এই পারমাণবিক পরীক্ষার ধাক্কা সামলে ওঠার পর ভারত ধীরে ধীরে একটি ব্যালেন্সিং পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আচ্ছা, ব্যালেন্সিং পাওয়ার মানে সবার সাথে ব্যালেন্স করে চলা। হ্যাঁ, তারা বুঝতে পেরেছিল যে এশিয়ায় চীনের উত্থান ঠেকানো প্রয়োজন। তাই একসময়ের শত্রু আমেরিকার সাথে তারা 2008 সালে ঐতিহাসিক 1-3 পরমাণু চুক্তি স্বাক্ষর করে। আবার ঠিক একই সময়ে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে তারা উন্নত বিশ্বের বিরুদ্ধে চীনের সাথে একযোগে কাজ করেছে। হ্যাঁ, এবং ব্রিক্সের মাধ্যমে রাশিয়ার সাথে সম্পর্ক সুদৃঢ় করেছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? 2013 বা 14 সালের পর থেকে, বিশেষ করে বর্তমান প্রশাসনের আমলে, এই সমীকরণ আরও জটিল কিন্তু আরও আগ্রেসি রূপ নিয়েছে। হ্যাঁ, যাকে বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট। সোর্সগুলোতে এই সময়টাকে বহুমুখী জোট বা মাল্টি অ্যালাইনমেন্টের যুগ বলা হচ্ছে। এনার্জেটিক এনগেজমেন্ট। একসময়ের লুক ইস্ট পলিসি এখন হয়ে গেছে অ্যাক্ট ইস্ট, আবার সাথে যুক্ত হয়েছে থিঙ্ক ওয়েস্ট। আর ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য এসেছে সাগর উদ্যোগ। কিন্তু আমার একটা বড় খাটকা লাগছে, কিভাবে একটি দেশ একই সাথে আমেরিকার সাথে কৌশলগত মিত্রতা রাখে, আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো চীন রাশিয়া প্রভাবিত জোটে বসে থাকে, আমার কোয়াডের মতো সম্পূর্ণ বিপরীতমুখী আমেরিকাপন্থী জোটেও টিকে থাকে। এটা কি সব পক্ষকে ধোঁকা দেওয়া নয়? না, এটি ধোঁকা দেওয়া নয়, বরং এটাই হলো ভারতের নতুন আত্মবিশ্বাস এবং চরম বাস্তববাদ। মানে আগের জোট নিরপেক্ষতার অর্থ ছিল, আমি কোনো দলেই নেই, আমি দূরে থাকব। কিন্তু বর্তমানের মাল্টি অ্যালাইনমেন্টের অর্থ হল, আমি সব দলেই আছি, কিন্তু সম্পূর্ণ নিজের শর্তে। ও, সব নৌকায় পা দিয়ে চলা। হ্যাঁ, কারণ আজকের পৃথিবীতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। তারা এখন অর্থনৈতিক কূটনীতিতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। যেমন মেক ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া, বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনা, আত্মনির্ভর ভারত গড়ার কাজ চলছে। নেইবারহুড ফার্স্ট এবং কানেক্ট সেন্ট্রাল এশিয়া পলিসির মাধ্যমে তারা নিজেদের প্রভাব বিস্তার করছে। এমনকি বৈশ্বিক জলবায়ু চুক্তির মতো বড় নেগোসিয়েশনগুলোতে ভারত এখন আর কেবল দর্শক নয়, তারা উন্নত দেশগুলোর সামনে নিজেদের শর্ত নির্ধারণ করে দিচ্ছে। একেবারে ঠিক। অসাধারণ একটি বিশ্লেষণ। আমরা যদি আজকের আলোচনার একদম শুরুর দিকে ফিরে তাকাই, তাহলে স্বাধীন ভারতের এই দীর্ঘ সফরের এক অভাবনীয় চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এক বিশাল যাত্রা। প্রথম দিকের সেই রোম্যান্টিক এবং আদর্শবাদী অবস্থান, যেখানে তারা সবাইকে নিয়ে শান্তিতে বাঁচার স্বপ্ন দেখত। এরপর 1962 সালের ধাক্কা খেয়ে সামরিক বাস্তববাদ এবং হার্ড পাওয়ারের যুগে প্রবেশ। এবং তারপর 1991 সালের চরম অর্থনৈতিক সংকট। হ্যাঁ, সেই অস্তিত্বের সংকট থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো এবং সব শেষে আজকের অতি বাস্তববাদী, বহুমুখী এবং অর্থনৈতিকভাবে আগ্রাসী কূটনীতি, যেখানে তারা দাবার বোর্ডে সব দিকে খেলছে। ঠিক বলেছেন, এবং আমাদের বুঝতে হবে কেন এই ইতিহাসের শেকড়গুলো জানা আমাদের জন্য এতটা জরুরি। কেন বলুন তো? কারণ একটি দেশের বৈদেশিক নীতির এই বিবর্তন শুধু মানচিত্রের বাইরের, আন্তর্জাতিক খবরের কোনো বিষয় নয়। এটি সরাসরি একটি দেশের অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা, চাকরির বাজার এবং সর্বোপরি বিশ্বমঞ্চে সেই দেশের নাগরিকদের পরিচয়কে সংজ্ঞায়িত করে। সত্যি তাই। যখন কোনো দেশ পরাশক্তির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে বা কোনো জোটে যোগ দেয়, তখন তার দেশের ভেতরের শিল্প, প্রযুক্তি এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকেও সরাসরি প্রভাবিত করে। একদমই তাই।
আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা দেখলাম কিভাবে প্রয়োজন এবং পরিস্থিতি একটি দেশের নীতিকে আমূল বদলে দিতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনার শেষে এসে একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা যেতেই পারে। বলুন। আমরা শুরুতে দাবার বোর্ডের কথা বলেছিলাম। আজকের এই মাল্টি অ্যালাইনমেন্ট বা সব নৌকায় পা দিয়ে চলার নীতি কি সত্যি আন্তর্জাতিক দাবার বোর্ডে ভারতের অসীম শক্তির প্রমাণ, নাকি এটি আসলে এমন এক অস্থির, অনিশ্চিত এবং চূড়ান্ত স্বার্থপর পৃথিবীর প্রতিচ্ছবি, যেখানে পুরনো বন্ধুত্বের চেয়ে তাৎক্ষণিক অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? খুব সুন্দর একটা প্রশ্ন। একটি দেশ কি সব ব্লকের সাথে একই সাথে সম্পর্ক রেখে অনন্তকাল এই ভূ-রাজনৈতিক খেলা চালিয়ে যেতে পারে, নাকি কোনো একদিন কোনো এক চরম সংকটের মুহূর্তে পরিস্থিতি এমন হবে যে তাদের চূড়ান্ত একটি পক্ষ বেছে নিতেই হবে? এই প্রশ্নটি ভবিষ্যতের জন্য তোলা রইল। অত্যন্ত চমৎকার এবং তীক্ষ্ণ একটি চিন্তার খোরাক। সময়ের সাথেই হয়তো আমরা এই জটিল সমীকরণের উত্তর পেয়ে যাব। ঠিক বলেছেন। এই অমীমাংসিত কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে ইতিহাস এবং ভূ-রাজনীতির এই গভীর যাত্রায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো আরও অনেক বেশি অর্থবহ মনে হবে। পরবর্তী কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবারও কথা হবে। বিদায়।